So hello and welcome my dear student. So in my channel A Journey with Physics where quality matters. So আজকের একটা বিশেষ টপিক নিয়ে এসে হাজির। তোমাদের অনেক রিকোয়েস্ট এসছে যে স্যার কিছু নিট লেভেল বা অ্যাডভান্স লেভেলের এমসিকিউ করান ফ্রম ক্লাস 12 এর। সো আজকের যে ক্লাসটা হবে আমাদের হবে লজ অফ রিফ্লেকশন থেকে, অর্থাৎ হচ্ছে আলোর প্রতিফলন থেকে কিছু অ্যাডভান্স লেভেলের এমসিকিউ, যেটা তোমরা হচ্ছে থাম্বনেইলে ইতিমধ্যে দেখে নিয়েছো। সো আজকে থেকে শুরু হচ্ছে, টার্গেট হচ্ছে কি নিট ক্র্যাকিং। সো আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত রকম ভাবে সাহায্য করা, ফ্রম হচ্ছে কি নিট ওরিয়েন্টেড যে কোনো ক্র্যাশ কোর্স হোক বা এমসিকিউ হোক, যে কোনো লেভেলের হোক, যে কোনো টাইপের প্রশ্ন হোক, আমি তোমাদেরকে সেটা করিয়ে দেবো। তোমাদের যেটা কাজ থাকবে আমি প্রমিস করতে পারি ভীষণ 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 ভালো টাইপের এমসিকিউ করাবো এবং তার থিওরিও এট দি সেম টাইম আমি প্রোভাইড করব। সো আজকের ক্লাসটা তুমি দেখতে থাকো। আজকের ক্লাসটা যদি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে তুমি দেখবে প্রচুর প্রচুর কনসেপ্ট শিখতে পারবে বা প্রচুর কিছু জিনিস শিখতে পারবে, যেখানে আমাদের ক্লাস 12-এর তো কনসেপ্ট লাগবে, ক্লাস 11-এরও কিন্তু আমাদের এরিয়ার কনসেপ্ট লাগবে এবং ভেক্টরের কনসেপ্ট লাগবে। সো বিকজ থাম্বনেলটাই তোমরা দেখতে পেয়েছো, আজকের টপিক হচ্ছে লজ অফ রিফ্লেকশন ইন ভেক্টর ফর্ম। সো আমরা যে আলোর আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই সমস্ত যে আমরা লজ অফ রিফ্লেকশন শিখেছি সেগুলো কিন্তু আমরা ভেক্টর ফর্মে শিখবো, যেগুলো যেগুলো হচ্ছে কিন্তু আমাদের নিট, জেই মেন, অ্যাডভান্স যে কোনো লেভেলের পরীক্ষায় ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো কিপ পেশেন্স, প্রচুর কিছু শেখা যাবে, আই প্রমিস ইউ। সো আমি ভীষণ এক্সাইটেড। তোমরা যদিও এক্সাইটেড থাকো তাহলে পুরোটা সমস্ত ক্লাসটা করতে থাকো, কোনো স্কিপ না করে। সো আই প্রমিস ইউ ডেফিনেটলি তোমরা প্রচুর প্রচুর কিছু শিখতে পারবে। সো আমাদের যেটা টার্গেট থাকবে, একটা করে থিওরি শিখবো আর একটা করে অঙ্ক তার সাথে করবো। তোমরা যারা নিট বা জেই মেনের জন্য ভাবছো তাদের জন্য ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো বিলিভ অন মি অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড। ওকে, সো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। চলো, আজকের ফার্স্ট যে হেডিংটা হবে সেটা হবে আমাদের, দেখো আজকে আমাদের ডে ওয়ান একটা নতুন সেশন শুরু হচ্ছে, আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে, বিকজ চ্যানেল নেম ইজ আ জার্নি উইথ ফিজিক্স। সো এভরি টাইম উই নিড আ জার্নি। সো একটা নতুন জার্নি শুরু হচ্ছে। দেখা যাক, তোমরা যদি তোমাদের ক্লাস ভালো লাগে এবং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর একটা করে কমেন্ট করে যাও, ঠিকঠাক? আর আমি বিলিভ করাচ্ছি তোমাদেরকে, বিশ্বাস দিচ্ছি। সো ফিজিক্স হচ্ছে কি লেভেলের হতে পারে সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা শিখতে পারবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ম্যাথামেটিক্স ক্যান স্পিক। আমাদের হচ্ছে কি অঙ্কে ম্যাথামেটিক্স ক্যান স্পিক, অঙ্ক হচ্ছে কথা বলতে পারে। কোথায়? ইন ফিজিক্স। সো আজকে আমরা সেটাও দেখবো যে ম্যাথামেটিক্স হাউ স্পিক্স ইন ফিজিক্স। এবং তাছাড়াও আমরা যেটা শিখতে পারবো যে আমাদের হচ্ছে কি কনসেপ্ট কিভাবে অঙ্ক না করেও, জটিল অঙ্ক না করেও কনসেপ্টের সাহায্যে কিভাবে ফিজিক্সের অ্যান্সার করা যায়। সো দেখতে থাকো। I hope this session will be very very fruitful for you. So day 1, আজকে আমাদের একটা নতুন টার্গেটের দ্বারা শুরু করছি। আজকে আমাদের প্রথম হেডিং যেটা হবে সেটা হবে আমাদের লজ অফ রিফ্লেকশন ইন ভেক্টর ফর্ম। লজ অফ রিফ্লেকশন ইন ভেক্টর ফর্ম। সো যেমনটা কথা ছিল আমাদের ক্লাস 11-এর ভেক্টরে প্রচুর কনসেপ্ট লাগবে এখানটা এবং প্রচুর কিছু লাগবে। তোমরা যারা জানো না তাদেরকেও আমি কিন্তু চিন্তা করো না, আমি ভিডিওতে শেখানোর চেষ্টা করব বা কিছু বলে দেওয়ার চেষ্টা করব, ঠিকঠাক? সো দেখে নাও তাহলে। যদি এটা একটা প্লেন মিরর সমতল দর্পণ ধরো, এইখান থেকে আপাতিত আলো রশ্মি আসলো,
এবং তোমরা যেটা জানো এইখান থেকে আমাদের অভিলম্বটা আনতে হয়, এইটা হচ্ছে আমাদের অভিলম্ব এবং এইটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রেজ। আমরা কি জানি আমরা জানি এইটা থিটা হয়, এটাও থিটা হয়। সো বোথ অ্যাঙ্গেল আর ইকুয়াল, ঠিক আছে, বোথ অ্যাঙ্গেল আর ইকুয়াল। নাও ইন ভেক্টর ফর্মে তুমি যদি ভাবো এইটাকে একটা ভেক্টর হিসাবে ট্রিট করো, এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। সো এখানে একটা আপতিত ভেক্টর আছে, একটা রিফ্লেক্টেড ভেক্টর আছে, আর তোমার পয়েন্ট অফ ইন্টারেস্টেড কোনটা? এইটা। পয়েন্ট অফ ইন্টারেস্টেড কোনটা? এইটা। এবারে নাও তোমরা ক্লাস 11, এবার এইটা ছেড়ে তোমরা এখানে চলে আসো, তোমরা যেটা ক্লাস 11-এ শিখেছিলে যে যখন ভেক্টরের ট্রায়াঙ্গেল ল শিখেছিলে, যদি এইটা একটা ভেক্টর হয়ে থাকে তাকে আমরা এ বলেছিলাম, এইটা যদি একটা ভেক্টর থাকে যাকে বি বলেছিলাম, এবং এইটাকে আমরা সি বলেছিলাম, যে সিটা ছিল এ আর বি এর লব্ধি। কি চেনা জানা পিকচার, তাই না? খুব চেনা জানা লাগছে। সো আমরা কিন্তু এই ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী যে কোণ আলফা ধরেছিলাম, সেই কোণটা কিন্তু আমরা এইখানে ধরিনি, মনে পড়ছে? এইখানে ধরিনি। আমরা কোণটাকে কোথায় ধরেছিলাম? আমরা কোণটাকে কিন্তু এইখানে ধরেছিলাম, আলফা। আস্ক মি হোয়াই, কেন আমরা ওইখানে কোণটাকে আলফা কেন কোণটাকে আমরা এইখানে আলফা ধরেছিলাম? বিকজ আমরা যখন ভেক্টরের কোনো মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করি, হেড টেল প্রসেসকে ফলো করি। সো হেড টেল প্রসেস কি? হেড টেল প্রসেস হলো দুটো ভেক্টরের হেড যেখানে মিলিত হবে সেইখানে যে কোণ হয় সেটাই হলো ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, অথবা দুটো ভেক্টরের টেল যেখানে মিলিত হয় বা যে বিন্দু থেকে দুটো ভেক্টরের টেল শুরু হয় সেখানেই হচ্ছে আমাদের কিন্তু ভেক্টরটার মধ্যবর্তী কোণ হয়। তাহলে তুমি এইটা একটা ভেক্টর যদি ভাবো এবং এই ভেক্টরটার ডিরেকশন যদি এদিকে থাকে, তাহলে এটাকে আমরা হেড বলি আর এটাকে আমরা টেল বলি, সো খুব তাড়াতাড়ি 11-এর আমি কনসেপ্টটা তোমাকে দেওয়ার চেষ্টা করছি এইটা শেখানোর আগে। সো যদি এটা টেল হয়, এটা হেড হয়, বিকজ অ্যারো যেদিকে যাচ্ছে বা অ্যারোর যে সাইন থাকবে অর্জুনের তীর ধনুকের মাথায় যে থাকে সেটা তো হেড, সেইটা যেদিকে থাকে সেটাই হচ্ছে আমাদের হেড। আর যেটা থেকে ভেক্টর শুরু হয়, অর্থাৎ ভেক্টরের যেটা ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ যেটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, সেটাকে আমরা টেল বলে থাকি। তাহলে যেখানে দুটো টেল মিলিত হয় সেখানে যে অ্যাঙ্গেল হয় সেটাই হলো ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, আর যেখানে দুটো হেড মিলিত হয় সেখানটায় ভেক্টর দুটোর মধ্যবর্তী যে কোণ হয় সেটাই হলো ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। কিন্তু হেড টেল, টেল হেড, এই কম্বিনেশনটা কিন্তু আমাদের চলে না। ঠিকঠাক? তাহলে তোমরা যদি এখানে খেয়াল করে থাকো, এইখানে দেখো এই একটা ভেক্টরের হেড, বিকজ এখানে ভেক্টরটা এ ভেক্টরটা এখানে শেষ হয়েছে আর এখান থেকে বি ভেক্টরটা শুরু হয়েছে, তাহলে বি ভেক্টরের টেল এইখানটায়, এ ভেক্টরের হেড এইখানটায়, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু কোনোদিন নিতে পারবো না। সো দিস উইল নট দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন টু ভেক্টরস। সো তাহলে ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? সেই জন্য এটা যদি তুমি ভাবো ইস্টের ডিরেকশন, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যেমন এ ভেক্টরটা ঢুকছে, তেমনি এই পয়েন্টের রেসপেক্টে আমি ভাবতে পারি এ পয়েন্টটা বা এ ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে, ভাবতেই পারি। আমি ওই পয়েন্টের রেসপেক্টে ভাবতে পারি এই পয়েন্টের রেসপেক্টে যেমন এ ভেক্টরটা ঢুকছে, অর্থাৎ হেড এইখানটায়, কিন্তু তুমি যদি এইখান থেকে আরো একটা ইকুয়াল লেন্থে এবং যেহেতু ডিরেকশন একই আছে, তাহলে ইকুয়াল লেন্থের যদি আরো একটা ভেক্টর এখানে কনসিডার করো, তাহলে এটাকে যদি এ বলো, তাহলে এটাকে তোমাকে ডেফিনেটলি এ বলতেই হবে, বিকজ এ সেটা হবেই, বিকজ তার লেন্থ একই আছে, তার ডিরেকশনও একই আছে, ডিরেকশনও একই আছে। কিন্তু চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ হয়েছে এটা, যেখানে এটা এই ভেক্টরটার হেড ছিল, কিন্তু এখন এ ভেক্টরটার এখানটায় টেল চলে এসছে, তাহলে এই বি ভেক্টরটার টেল এইখানটায় এবং এ ভেক্টরটার টেলও এইখানটায়। সো দিস উইল দিস ইজ দ্য কনসেপ্ট দ্যাট আমাদের এই অ্যাঙ্গেলটাকেই আমাদের আলফা ধরতে হবে এবং এই আলফাটাই হবে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, আলফা। সো ভেরি ইজিলি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আই থিঙ্ক, খুব কুইকলি। এবারে আমাদের যেটা হবে এইখানটায়, তাহলে আমাদের এখানটায় তুমি যদি ভাবো যে এখানে যদি ভাবো এইটাকে তুমি আপাতিত রশ্মি বলো, এই আপাতিত রশ্মিটাকে তুমি যদি একটা ভেক্টর দ্বারা প্রকাশ করো, তাহলে আই ক্যাপ হলো ইনসিডেন্ট রেজ
ইউনিট ভেক্টর, আমি ইউনিট ভেক্টর হিসাবে কনসেপ্ট এখন বা ইউনিট ভেক্টর হিসাবে ট্রিট করলাম। তুমি ভেক্টর হিসাবে ট্রিট করতে পারো, ইউনিট ভেক্টর হিসাবে ট্রিট করতে পারো। আমি বললাম এই ডিরেকশনটা হলো ইউনিট ভেক্টরের ডিরেকশন, অর্থাৎ আপাতিত আলোর ডিরেকশন, আপাতিত আলোর ডিরেকশন। দ্যাটস ওয়াই আমরা দিয়েছি আই ক্যাপ, বিকজ ইউনিট ভেক্টর এই দিকে আছে, ঠিক আছে, আপাতিত আলোটার এই দিকে আছে। তাহলে আপাতিত আলো যদি এটা থাকে তাহলে এইটা কি হবে, আপাতিত আলোর ডিরেকশনের এটা হবে আমাদের কি হেড, এটা হবে হেড। কিন্তু রিফ্লেক্টেড ভেক্টরকে তুমি যদি আর ক্যাপ ধরো, এবং রিফ্লেক্টেড ভেক্টরকে আর ক্যাপ হলো আমাদের রিফ্লেক্টেড রে ইউনিট ভেক্টর, অর্থাৎ প্রতিফলিত রশ্মির একক ভেক্টর, সেটা হলো আর ক্যাপ। কিন্তু তার টেলটা এইখানটায় মিলিত হয়ে আছে, তার টেলটা হচ্ছে এখানটায় মিলিত হয়ে আছে। তাহলে আমরা কি জানি, এইবারে যদি আমরা জানি যে ভেক্টরকে সবসময় কম্পোনেন্টে ডিভাইড করা যায়, ভেক্টরকে সবসময় কম্পোনেন্টে ডিভাইড করা যায়, এবং যদি ভেক্টরকে আমি কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টেড কোনটা থাকা উচিত, পয়েন্ট অফ ইন্টারেস্টেড যেটা থাকা উচিত সেটা হচ্ছে আমাদের কিন্তু এই পয়েন্টটা, বিকজ এই পয়েন্টটা থেকেই আমাদের রিফ্লেক্টেড রে বেরিয়েছে এবং এই পয়েন্টে এসে আমরা হচ্ছে কে ইনসিডেন্ট রেটা এসে মিলিত হয়েছে। নাও আমি যদি এটা এরকম করি, এইটাকে যদি এরকম ভাবি, তাহলে এই যে ইউনিট ভেক্টরের ডিরেকশন, আর যদি আমি টেল থেকে শুরু করে ইউনিট ভেক্টরের ডিরেকশনটা টানি, তাহলে আমাদের সেই একই জিনিস দেবে, তাহলে একই জিনিস দেবে, বিকজ দ্য হোল লাইন বা হোল ডিরেকশন ইউনিট ভেক্টরটা কিনে নিয়েছে কে, ইনসিডেন্ট ইউনিট ভেক্টরটা কিনে নিয়েছে এই হোল ডিরেকশনটা, বিকজ ওই ডিরেকশন বরাবর তুমি যতই যাও ওটা হলো ইনসিডেন্ট ইউনিট ভেক্টরের ডিরেকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়ে থাকে তাহলে দিস অ্যাঙ্গেল উইল বি অলসো থিটা, দিস অ্যাঙ্গেল উইল বি অলসো থিটা। তাহলে আমাদের লাভ কি হলো, আমাদের লাভ এইটাই হলো যে যখন আমরা জানি যে যখন কোনো ভেক্টরকে কম্পোনেন্টে ভাঙতে হয় তখন সেই ভেক্টরটাকে কেন্দ্র করে যদি আমি এই ভেক্টরটাকে কোনো কম্পোনেন্টে ভাঙি, অর্থাৎ এক্স ওয়াই সিস্টেমে ভাঙতে বা ভাঙার চেষ্টা করি, তাহলে আমি এক্স ওয়াই সিস্টেমটা এমনভাবে নেব যাতে এক্স ওয়াই সিস্টেমের যেন মাঝখানে থাকে ওই ভেক্টরটা। তাহলে আমি নিশ্চয়ই এইখানটায় এইরকম ভাবে কোনোদিন এক্স ওয়াই সিস্টেম কল্পনা করব না, কোনোদিন করব না। তাহলে আমাকে যে এক্স ওয়াই সিস্টেম কল্পনা করতে হবে সেটা নিশ্চয়ই এইভাবে এক্স ওয়াই সিস্টেম কল্পনা করতে হবে, এইভাবে এক্স ওয়াই সিস্টেম কল্পনা করতে হবে। দ্যাট ইজ হোয়াই এই এক্স ওয়াই সিস্টেমের মাঝখানে আনার জন্য ইউনিট ভেক্টরটাকে, সেই জন্য আমরা কিন্তু ইউনিট ভেক্টরটাকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পর দেখতে পাচ্ছি যে ইউনিট ভেক্টরটা সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল সেটা এখন কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে চলে এসছে। এবার তুমি বলো যদি ফোর্থ কোয়াড্রেন্টে ইউনিট ভেক্টরটা চলে আসে, এটা যদি আমাদের আই ক্যাপ হয়ে থাকে, আই ক্যাপ, তাহলে অ্যালং এক্স ডিরেকশন কি পাবো, অ্যালং এক্স ডিরেকশন পাবো আমরা আই ক্যাপ সাইন থিটা হবে, এটা সাইন হবে সাইন থিটা। এবারে এইটাকে যেটা পাবো আমরা সেটা পাবো হচ্ছে কে আই ক্যাপ কস থিটা, আই ক্যাপ কস থিটা পাবো, ঠিকঠাক। তাহলে দেখো যেটা আমরা পাবো সেটা হচ্ছে কে আমরা এখানটা আই ক্যাপের মড ইউজ করব এবং আই ক্যাপের এখানটা মড ইউজ করব, বিকজ আমরা জানি যদি এইটা এ ভেক্টর হয়ে থাকে, এ ভেক্টর হয়ে থাকে তাহলে এবং এটা যদি থিটা হয় তাহলে এটা কি হয় এ কস থিটা, অর্থাৎ এ ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালুটা এখানে বসে, তাই তো এ কস থিটা, এটা এ সাইন থিটা হয়। তাহলে আমাদের ইউনিট ভেক্টরের যদি এটা আই ক্যাপ হয় তাহলে এখানে আই ক্যাপের সাইন থিটা হওয়া উচিত, মানে মড সাইন থিটা এবং আই ক্যাপের মড সাইন থিটা। দ্যাট মিনস ইউ ক্যান সে আই ক্যাপের মড কত হবে 1 হবে, বিকজ আই ক্যাপটা আমাদের ইউনিট ভেক্টর হয়েছে। আই ক্যাপ যদি ইউনিট ভেক্টর হয়ে থাকে তাহলে 1 ইন্টু কস থিটা লিখতে পারো, আর এটা কি লিখতে পারো 1 ইন্টু সাইন থিটা লিখতে পারো, 1 ইন্টু সাইন থিটা লিখতে পারো। তাহলে আই ক্যাপটা হলো কি অ্যাকচুয়ালি, তাহলে আই ক্যাপটা হলো কি অ্যাকচুয়ালি, তাহলে আই ক্যাপের রিপ্রেজেন্টেশনটা কি হলো, আই ক্যাপের যেটা রিপ্রেজেন্টেশন হলো
তাহলে বিকজ অফ আই ক্যাপকে বা কোনো ভেক্টরকে লেখা হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এক্স অক্ষের দিকে কি আছে দেখো 1 ইন্টু সাইন থিটা, তাহলে আই ক্যাপ হবে লিখবো 1 ইন্টু সাইন থিটা ইন্টু আই ক্যাপ মাইনাস ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টে দেখো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে বিকজ ভেক্টরটা এইরকম আসছে। তাহলে এইরকম যদি আসে তাহলে একটা কম্পোনেন্ট নিচে থাকবে, একটা কম্পোনেন্ট পাশে থাকবে। যেটা পাশে যাচ্ছে সেটা নিশ্চয়ই পজিটিভ এক্স অ্যাক্সিস, আর যেটা নিচে যাচ্ছে সেটা নিশ্চয়ই নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হবে। সো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে হলো 1 ইন্টু কস থিটা, তাহলে জে ক্যাপ হবে। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আই ক্যাপ। এইবারে রিপ্রেজেন্টেশন অফ আর ক্যাপে দেখো, রিফ্লেক্টেড রেসের জন্য আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা ইউনিট ভেক্টর হিসাবে কিন্তু আমরা ট্রিট করছি। যদি ভেক্টর থাকতো তাহলে ভেক্টরের সেই কম্পোনেন্টের মানটা বসতো, অর্থাৎ ভেক্টরের ভ্যালুটা বসতো। সেটা ডোন্ট বি বদার উইথ দ্যাট, এটা নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। সো এবারে দেখো আর ক্যাপের জন্য যেটা হবে, এটা নিশ্চয়ই হবে আর ক্যাপের মড ইন্টু সাইন থিটা হবে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। আর আর ক্যাপ যেহেতু এদিকে গেছে তাহলে আর ক্যাপের পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে আর ক্যাপের মড ইন্টু হচ্ছে কে কস থিটা। সো এগেইন আর ক্যাপের মড মানে কত 1, মড মানে 1 এবং আর ক্যাপের মড মানে 1। তাহলে এদিকে পাচ্ছি 1 ইন্টু সাইন থিটা আই ক্যাপ প্লাস 1 ইন্টু কস থিটা জে ক্যাপ। So this is the representation of incident unit vector I cap এবং reflected unit vector R cap along positive x axis এবং y axis. ওকে, বা তোমরা বলতে পারো with the help of the incident angle। তাহলে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেলের রেসপেক্টে ইনসিডেন্ট ইউনিট ভেক্টর এবং রিফ্লেক্টেড ইউনিট ভেক্টরকে প্রকাশ করতে শিখে গেছি। ঠিকঠাক, এটা হচ্ছে আমাদের থিওরি 1 চলছে। ওকে, সো আই হোপ ক্লিয়ার এই পর্যন্ত, আই হোপ ক্লিয়ার। এবার দেখো এইখান থেকে আমরা যেটা করব, তুমি এটাকে 1 বলতে পারো, এটাকে 2 বলতে পারো। আমরা যেটা করবো দেখো আর ক্যাপ মাইনাস আই ক্যাপ করতে পারি। আর ক্যাপ মাইনাস অফ আই ক্যাপ সমান সমান কি পাচ্ছি দেখো, আর ক্যাপ মাইনাস অফ আই ক্যাপ। মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। সো সাইন উইল বি ক্যান্সেল, সো বোথ আর পজিটিভ এবং কস থিটা থাকবে। সো 2 cos থিটা অফ জে ক্যাপ, এটা ইকুয়েশন 3 বলো। সো 2 cos থিটা অফ জে ক্যাপ। সো আমাদের কি এসছে, সো আর ক্যাপ মাইনাস অফ আই ক্যাপ এসছে 2 cos থিটা জে ক্যাপ, এটা ইকুয়েশন 3 বলতে পারি। সো এটাকে আমরা যদি এবার মুছে দিই, আই ক্যাপটাকে যদি মুছে দিই, আই ক্যাপটাকে আমরা মুছে দিলাম। এবার তোমরা লক্ষ্য করো যে এই যে ডিরেকশনটা আছে এটা তো আমাদের লম্ব ভেক্টর। লম্ব কিসের লম্ব এটা না, এটা হচ্ছে আমাদের অভিলম্ব বা নর্মাল বলা হয়। সো নর্মালটা কোন ডিরেকশন আছে, অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস। সো নর্মালের ডিরেকশনটা কোন দিক হবে, অ্যালং নিশ্চয়ই পজিটিভ জে অ্যাক্সিস, অ্যালং পজিটিভ জে অ্যাক্সিস। সেই পজিটিভ জে অ্যাক্সিসে রিফ্লেক্টেড ইউনিট ভেক্টরের কম্পোনেন্টটা ছিল আর ক্যাপ কস থিটা। সো এইটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেল না, ঠিকঠাক। নর্মাল যে ইউনিট ভেক্টরটা আছে, নর্মাল অর্থাৎ অভিলম্ব, সেটা কিন্তু অ্যালং পজিটিভ জে অ্যাক্সিস আছে। এইবারে আমরা একটা টুইস্ট করি, দেখো কিসে টুইস্ট করব। আমরা যদি বার করি আই ক্যাপ ডট অফ জে ক্যাপ, আই ক্যাপ ডট অফ জে ক্যাপ, আই ক্যাপ ডট অফ জে ক্যাপ। আই ক্যাপ ডট অফ জে ক্যাপ মানে কি, এই ইউনিট ভেক্টর আই ক্যাপ আর এই জে ক্যাপের হচ্ছে মধ্যবর্তী ডট প্রোডাক্ট আমরা করছি। তাহলে আমরা একটু এইগুলো মুছে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইগুলো মুছে দিই দেখো। এবার দেখো আই ক্যাপ ডট অফ জে ক্যাপ। এবারে আমরা কি শিখেছি এতক্ষণ ধরে, আমরা যেটা শিখেছি হেড টেল প্রসেস শিখে গেছি। তাহলে আই ক্যাপ ডট অফ জে ক্যাপ মানে হলো আই ক্যাপের মড ভ্যালু ডট বা গুণ চিহ্ন জে ক্যাপের মড ভ্যালু ইন্টু অফ কস অফ থিটা প্রাইম হবে।
থিটা প্রাইমটা কি না জে আই ইউনিট ভেক্টর আর জে ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই তো? কোণ, তাই তুমি এখানে আরামসে বলবে থিটা, তাই তো? কিন্তু থিটা হবে না, বিকজ দেখে নাও এই যে যে ভেক্টরটা ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে কি অ্যালং হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং তার টেল এইখানটায়, আর ইউনিট ভেক্টরটা ইনসিডেন্ট ভেক্টর যেটা আই ক্যাপ তার হেড এইখানটায়। এবার আমরা একটু আগেই তো শিখলাম হেড টেলের মধ্যবর্তী কোণ হয় না, টেল টেল চাই, হেড হেড চাই। তাহলে এই আই ক্যাপের টেল বার করতে গেলে আমাকে কি করতে হবে, এইখান থেকে ভেক্টরটা এক্সটেন্ড করতে হবে, করাই আছে। তাহলে আমার এবারে মধ্যবর্তী কোণ চাই, কার কার, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী, অর্থাৎ ইনসিডেন্ট ভেক্টর আর এইটার মধ্যবর্তী কোণ চাই। তাহলে খুব ভালো করে দেখে নাও এই অ্যাঙ্গেলটা কত হবে। এই পুরোটা যদি আমাদের থিটা হয় 180 হয়, এই পুরোটা, তাহলে এখান থেকে থিটা বাদ, তাহলে থিটা প্রাইম অ্যাকচুয়ালি কিন্তু এইটা হচ্ছে আমাদের থিটা প্রাইম, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম অ্যাকচুয়ালি কিন্তু 180 ডিগ্রি মাইনাস অফ থিটা, 180 ডিগ্রি মাইনাস অফ থিটা, বিকজ এইটা হলো আমাদের 180, তার থেকে থিটা বাদ, তাহলে আমাদের আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ চলে আসে। ভেরি গুড। সো 1 into 1 into cos of 180 মাইনাস অফ থিটা। যদি cos of 180 মাইনাস থিটা বসাও তাহলে এখানটা মাইনাস cos থিটা লিখতে পারি, এখানে মাইনাস cos থিটা লিখতে পারি। cos of 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি মাইনাস cos থিটা হয়, ঠিকঠাক। যদি এটা মাইনাস cos থিটা হয় তাহলে ফ্রম ইকুয়েশন 3 তোমরা লক্ষ্য করো, তাহলে আর ক্যাপ সমান সমান লিখতে পারি, দেখো আর ক্যাপ মাইনাস অফ আই ক্যাপ ইউনিট ভেক্টর আই ক্যাপ অফ ইনসিডেন্ট ডিরেকশন। তাহলে এই cos থিটার জায়গায় মাইনাস cos থিটার জায়গায় তোমরা বসাতেই পারো মাইনাস অফ আই ক্যাপ ডট অফ জে ক্যাপ, আর পাশে একটা জে ক্যাপ ছিল। তাহলে কি পেলে, আর ক্যাপ সমান পেয়ে গেলে আই ক্যাপটা পজিটিভ ওইদিকে চলে গেল, মাইনাস অফ 2 into আই ক্যাপ ডট অফ জে ক্যাপ জে ক্যাপ। সো দিস ইজ দ্য থিওরি 1 এবং এটাকে তোমরা বক্স করে নাও। তাহলে ইনসিডেন্ট ভেক্টর এবং রিফ্লেক্টেড ভেক্টরের মধ্যবর্তী যে সম্পর্ক আর ক্যাপ সমান আই ক্যাপ, ইউনিট ভেক্টর ইনসিডেন্ট ডিরেকশনে, ইউনিট ভেক্টর রিফ্লেকশনের ডিরেকশনে, তাদের মধ্যে সম্পর্ক আমরা এইভাবে পেয়েছি। এই জে ক্যাপটা কিন্তু কি না, এই জে ক্যাপটা কিন্তু মাথায় রেখো, এটা হচ্ছে নর্মালের ডিরেকশন, অর্থাৎ এই অভিলম্বের ডিরেকশন, ঠিকঠাক, অভিলম্বের ডিরেকশন এই জে ক্যাপ। তোমাকে এই ফর্মুলাটা জাস্ট মাথায় রাখতে হবে। এইবারে এইটার উপর বেস করে অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার, মজা লেগেছে। একটা নতুন থিওরি, নতুন কনসেপ্ট এবং নতুন ভাবে তোমাদের সামনে এসছে, ঠিকঠাক। চলো এবারে আমি অঙ্ক করাই। সো দেখে নাও MCQ 1 ভেরি ভেরি গুড কোশ্চেন এবং ভেরি ইজি কোশ্চেন, এবং অ্যাট দি সেম টাইম এখানটাও কিন্তু একটু ভেক্টরের কনসেপ্ট লাগবে, দেখো এরিয়ার কনসেপ্ট লাগবে। সো কি বলেছে দেখো অঙ্কটা 1, এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন YZ প্লেন মিরর। তার মানে এইখানটা এই লাইনটা খুব ভালো করে পড়ো, YZ প্লেন মিরর। তার মানে মিরর তো 2D হয়, সেই মিররটা কোন প্লেনে আছে, YZ প্লেনে আছে, ঠিক, মিররটা আছে YZ প্লেনে। সো অ্যালং এ ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে ইনসিডেন্ট রের যে ইউনিট ভেক্টর সেটা কিন্তু বলে দিয়েছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বাই √3, ঠিকঠাক। আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ অ্যালং রিফ্লেক্টেড রে ইউনিট ভেক্টরটা আমার চাই। তাহলে আমরা কিছু জানি না, আমরা রিফ্লেক্টেড রে ইউনিট ভেক্টরের ফর্মুলাটা লিখে দিলাম। আর ক্যাপ সমান সমান এই যে ফর্মুলাটা লেখা আছে আই ক্যাপ মাইনাস 2 হচ্ছে দেখো আই ক্যাপ ডট অফ জে ক্যাপ বাইরে অফ জে ক্যাপ। এই জে ক্যাপটা কি ছিল, এই জে ক্যাপটা ছিল আমাদের যে অভিলম্ব টানা হয় সেই অভিলম্বের ডিরেকশন। এখন খুব ভালো করে ভাবো, যদি প্লেনটা বা মিররটা YZ প্লেনে থাকে, আমরা যদি ভাবি এটা একটা প্লেন ল্যামিনা, তাহলে সেই প্লেন ল্যামিনার ডিরেকশন কোনটা থাকে, এইটার সঙ্গে লম্ব, তাই তো। তাহলে এইটা যদি YZ প্লেন হয়
এটা যদি ওয়াইজেড প্লেনে প্লেন ল্যামিনাটা বসানো থাকে তাহলে তার ইউনিট ভেক্টর অর্থাৎ তার এরিয়ার যে ডিরেকশন কোনটা থাকবে, এইটার সঙ্গে লম্ব। আর ওয়াইজেড প্লেনের সঙ্গে লম্ব মানে অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিকঠাক, ওয়াইজেড প্লেনের সঙ্গে লম্ব মানে অ্যালং নিশ্চয়ই এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের এই জে ক্যাপটা কিন্তু আমি বারবার বলছি এটা নর্মাল জে ক্যাপ নয়, এইটা এই জে ক্যাপটা হচ্ছে আমাদের কিন্তু ইউনিট ভেক্টরের ডিরেকশন অফ নর্মাল, অর্থাৎ অভিলম্বের ইউনিট ভেক্টরের ডিরেকশন, অর্থাৎ অভিলম্বের ডিরেকশন। সেই জন্য তোমরা এই জে ক্যাপটাকে এন দ্বারা রিপ্লেস করতে পারো, এন, জে এন। আগের থিওরি তো তোমরা সেটা করে নিতে পারো, জে এন। জে এন মানে হলো আমাদের নর্মাল বা অভিলম্ব ইউনিট ভেক্টর। তাহলে এখানে প্রশ্নানুসারে এই যে জে এন সমান সমান কি হবে, আই ক্যাপ হবে। জে এন সমান সমান কি হবে, আই ক্যাপ হবে, বিকজ প্লেন মিরারটা আছে ওয়াইজেড প্লেনে। তাহলে ওয়াইজেড প্লেনে যদি মিরারটা থাকে, ওয়াইজেড প্লেনে যদি মিরারটা থাকে তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরো, এটা যদি জেড অ্যাক্সিস ধরো, তার সঙ্গে লম্ব নিশ্চয়ই এটা, তার সঙ্গে লম্ব নিশ্চয়ই এটা হবে, বিকজ আমাদের প্লেনের সঙ্গে অভিলম্ব এইভাবে থাকে, লম্ব টানা হয়। তাহলে এটা হবে নিশ্চয়ই আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস বা পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস ফর দিস কনটেক্সট বা ফর দিস ম্যাথ। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে নিশ্চয়ই আই ক্যাপ হবে। তো ভেরি ইজি, এবারে আর তো কিছু নেই। এবার আই ক্যাপ বসিয়ে দাও, আই ক্যাপের মান বসিয়ে দাও। দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই অফ √3, ইউনিট ভেক্টর বসে গেল, ইউনিট ভেক্টর বসে গেল ইনসিডেন্ট ডিরেকশন। তাহলে এটা আমরা মুছে দিই। তাহলে এবারে দেখো -2 ইন্টু আই ক্যাপের আবার ভ্যালু বসাও, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস অফ কে ক্যাপ বাই অফ √3, এটার সঙ্গে তোমার ডট হবে জে এন। জে এন মানে কত, আই ক্যাপ ছিল, জে এন মানে আই ক্যাপ ছিল, আর জে এন মানে আই ক্যাপ ছিল। এবারে তোমাদের আর ক্যাপ কি পাচ্ছ, আই প্লাস অফ জে প্লাস অফ কে বাই অফ √3 মাইনাস, এবার দেখো এই আই আই এর ডট করলে 1 হবে, বাকি সবগুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2/√3 আই ক্যাপ, 2/√3 আই ক্যাপ। তাহলে আর তুমি আর ক্যাপ সমান কি পাচ্ছ, আর ক্যাপ সমান পাচ্ছ, এখানে 1 আছে, এখানে -2 আছে, তাহলে একটা হচ্ছে সাবস্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস অফ জে ক্যাপ প্লাস অফ কে ক্যাপ বাই অফ √3, দিস উইল বি ইয়োর আনসার। ঠিকঠাক, দিস উইল বি ইয়োর আনসার। তাহলে আই ক্যাপ प्लस जे कैप प्लस के कैप बाई √3। ठीक ठाक, मजा आया? अगर मजा आया तो थम्स अप करो, थम्स अप, लाइक करो, लाइक। ओके, सो থিওরি 1 এবার থিওরি 2 তে যাব। ঠিক আছে, চলো এবার দেখো থিওরি 2। যদি আমাদের ইউনিট ভেক্টরের ইনসিডেন্ট ইউনিট ভেক্টর আর রিফ্লেক্টেড ইউনিট ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমরা যে অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল থিটা, সেটা বার করবো কি করে। ঠিক আছে, তাহলে থিওরি 2 হবে সেটাই। তাহলে দেখে নাও, এটা যদি আমাদের মিরর ধরে নাও, প্লেন মিরর, এইটা হচ্ছে আমাদের অভিলম্ব, ঠিকঠাক অভিলম্ব। এইখান থেকে আমাদের ইনসিডেন্ট রে আসলো এবং এইখান থেকে রিফ্লেক্টেড রে গেল, এবং রিফ্লেক্টেড রে কে আগে আমরা ইউনিট ভেক্টর দ্বারা প্রকাশ করছিলাম, এখন ফর সিম্পলিসিটি আমরা ভেক্টর হিসাবে ট্রিট করে দিচ্ছি। এটা আমাদের থিটা ধরো, এটাও আমাদের থিটা, এটা আমাদের আর ভেক্টর, তাই তো? তাহলে আমাদের হচ্ছে কি থিওরি 2, ইফ I cap no I vector and R vector are given, then the incident angle theta will be, যদি ইনসিডেন্ট ইউনিট ভেক্টর বা তার ভেক্টর আই ক্যাপ এবং রিফ্লেক্টেড ভেক্টর আর ক্যাপ বা আর ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যে থিটা, সেই থিটাটা আমরা কিভাবে বের করব। তাহলে আবার দেখে নাও, ভেরি ভেরি ইজি, দেখে নাও।
তোমরা এটাকে কিন্তু এক্সটেন্ড করতে পারো এবং এইটাকে নর্মালটাকে এক্সটেন্ড করতে পারো ফ্রম লোয়ার থেকে বা ফ্রম বটম থেকে টপ, ঠিক আছে? তাহলে এইটা যদি থিটা হয়, দিস উইল বি অ্যাঙ্গেল অলসো থিটা, ঠিক? এবার তুমি দেখে নাও আমাদের আই আর আর, তাহলে আই আর আর কোথায়? এটা হচ্ছে আমাদের আই ভেক্টর। তাহলে আমাদের অ্যাঙ্গেল কোনটা? এইটা হলো আমাদের থিটা প্রাইম ধরে নাও। তাহলে তুমি যদি এখন আর ভেক্টর আর আই ভেক্টরের মধ্যে ডট করো, তাহলে আর ভেক্টরের মড আই ভেক্টরের মড ইন্টু কস অফ থিটা প্রাইম হবে, কস অফ থিটা প্রাইম হবে, ঠিক? বিকজ আই আর আর কে আমরা গিভেন ধরে নিয়েছি, মানে গিভেন দেওয়া আছে, কোনোভাবে দেওয়া আছে। তাহলে তুমি যদি এটার মধ্যে ডট প্রোডাক্ট করো, তাহলে এবার তুমি লক্ষ্য করো আর ভেক্টর ডট অফ আই ভেক্টর সমান সমান আর এর মান আর, আই এর মান আই, আর এর মান আর, আই এর মান আই, কস থিটা প্রাইম। এবার কস থিটা প্রাইমের জায়গায় কি লেখা যায় না? 180 মাইনাস অফ 2 থিটা। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে নর্মালটা আছে এটা হলো 180 ডিগ্রি, তার থেকে বাদ যাবে এইটা আর এইটা, তার থেকে বাদ যাবে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, তাহলেই আমরা এইটা পাবো। তাই থিটা প্রাইমকে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস অফ 2 থিটা। অতএব কস অফ 180 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান সমান হবে আর ভেক্টর ডট অফ আই ভেক্টর বাই আর আই, বাই আর আই। সো দিস ইজ থিওরি নাম্বার 2 এন্ড তার ফর্মুলা হচ্ছে কি এইটা, তার ফর্মুলা হচ্ছে কি এটা। চলো এটার উপর তাহলে একটা ছোট্ট অঙ্ক করে দেওয়া যাক, ঠিকঠাক? চলো। সো আই হোপ তোমাদের এটা লেখা কমপ্লিট। এবার অঙ্ক, এইটার ওপরেই অঙ্ক দেখো। সো হাতে লেখা খুব বাজে, সেই জন্য আমাকে পড়ে দিতে হবে। হ্যাঁ, আমি পড়ে দিচ্ছি। সো এ রে অফ লাইট ট্রাভেলিং ইন এ ডিরেকশন আই ইউনিট আই ক্যাপ বলে দিয়েছে, তাহলে ইনসিডেন্ট ভেক্টরটা বলে দিয়েছে, সেটা হলো হাফ অফ আই ক্যাপ প্লাস অফ রুট জে ক্যাপ ইজ ইনসিডেন্ট অন আ প্লেন মিরর। আফটার রিফ্লেকশন ইট ট্রাভেলস along the direction half of I cap minus of root 3 j cap. So find the angle of incident. ঠিক আছে? তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি তোমাকে বার করতে বলে, তুমি এক্ষুনি ফর্মুলা শিখে গেছো খুব ভালোভাবে যে cos of 180 মাইনাস অফ 2 ঠিক আই ভেক্টর আর ভেক্টর বাই আর আই, এইটা শিখে গেছি। সো কি আছে দেখো, আমরা এটা ফর্মুলা জানি যে cos of 180 মাইনাস 2 থিটা আর ভেক্টর আই ভেক্টর বাই আর আই, তাই তো? তাহলে তুমি এখান থেকে কি করতে পারো খুব কুইকলি দেখো, cos of 180 মাইনাস অফ 2 থিটা সমান সমান আর ভেক্টর আই ভেক্টরের ভ্যালু বসিয়ে দাও। আর ভেক্টরের ভ্যালু কত? সো হাফ, সো এখানে ধরবে না, সো আর ভেক্টর ভ্যালু হাফ অফ আই ক্যাপ মাইনাস অফ রুট 3 জে ক্যাপ ডট হাফ অফ আই ভেক্টর মাইনাস অফ রুট 3 জে ভেক্টর প্লাস, তাই তো? প্লাস এবারে তার ভেক্টরের মান, ভেক্টরের মান কি করে বার করতে হয়? সো আর ভেক্টরের মান বার করছি দেখো, রুট অফ তাহলে হাফ এ স্কোয়ার প্লাস অফ রুট 3/2 তার হোল স্কোয়ার প্লাস অফ আবার এটাই আসবে, তাহলে হাফ প্লাস অফ রুট 3/2 এর হোল স্কোয়ার, ঠিকঠাক? তাহলে যদি সেটা আসে তাহলে আমরা উপর থেকে কি লিখতে পারছি দেখো, এই হাফ অফ হবে 1/4, এটা 1, এটা হচ্ছে -3, তাহলে 1/4 1 মাইনাস অফ 3, 1/4 1 মাইনাস অফ 3 বাই নিচে সিম্পলিফাই করলে কি আসবে, নিচে সিম্পলিফাই করলে কি আসবে? সো এটা কি হবে দেখো, 1/4 প্লাস 3/4, তার মানে 1/4 প্লাস 3/4 মানে 1, এটাও 1/4 প্লাস 3/4 মানে 1/4 প্লাস 3/4 মানে 1 প্লাস 3/4, তার মানে 4 মানে 1, তাহলে এটা হলো √1, এটা হলো √1 মানে আলটিমেটলি 1, তাহলে আলটিমেটলি 1 মানে আলটিমেটলি কিছু নেই,
ঠিক আলটিমেটলি যদি কিছু না থাকে তাহলে এটা একের চেয়ে এটা -2, তার মানে নিশ্চয়ই -12 আসলো, -12 আসলো। -12 যদি এসে থাকে তাহলে এই পর্যন্ত লেখা কমপ্লিট। আই থিঙ্ক -12 যদি চলে আসে তাহলে তুমি এখানটা লিখতে পারো cos of 180 - 2 থিটা সমান সমান এসছে দেখো -12। এবার cos এর কত মান -12 হয় না, cos 120 মান -12 হয়, cos 120। তাহলে দুটো সাইড থেকে cos cos উঠে গেল, তাহলে 180 - 2 থিটা সমান সমান 120। তাহলে 2 থিটা সমান সমান 180 - 120, that is of 60, so theta will be 30, so your answer will be 1A. সো ম্যাথামেটিক্স অ্যান্সার দিয়েছি। এবারে ফিজিক্সে ম্যাথামেটিক্স তাহলে কথা বলে দিয়েছে থিটা সমান 30। এবার হাউ ফিজিক্স ক্যান গিভ ইউ অ্যান্সার, দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার অ্যান্ড আই ওয়ান্ট টু শো ইউ দ্যাট হাউ ফিজিক্স ক্যান গিভ ইউ দ্য আনসার। ঠিক আমাদের কনসেপ্ট কি করে অ্যান্সার দিতে পারে তোমাকে দেখো। সো এটাকে আমরা অন্য ট্রিকেও করছি, ঠিকঠাক অন্য ট্রিকেও করছি। তাহলে 30 অ্যান্সার হলো, এটা আমরা বুঝে গেলাম। সো 30 অ্যান্সার হলো, এটা আমরা বুঝে গেলাম। সো নেক্সট ভাবে আমরা কি করে করব দেখো। তাহলে এইটা দেখো, এইটার যে ইউনিট ভেক্টর বা ভেক্টরটা আছে তার ডিরেকশন কোনটা দেখো, পজিটিভ xy প্লেনে আছে, xy প্লেনে, বিকজ পজিটিভ x অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে সেটা কি করে হতে পারে, তুমি যদি মিররটাকে এইখানে রাখো, এবং যদি এইভাবে আমাদের ইনসিডেন্ট লাইট যায় এবং এইখানে যদি নর্মাল টেনে দাও এবং এইখানটা থেকে যদি রিফ্লেক্টেড লাইট চলে আসে, তাহলে এটা থিটা, এটাও থিটা হবে। তাহলে এটা হলো আমাদের আই ভেক্টর, এটা আমাদের আর ভেক্টর, তাহলে এটা তুমি টানতেই পারো। এবার তোমরা তো জানো এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই না, তাহলে নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই থাকা উচিত, কিন্তু এটা তো এখানে হেড আছে, তাই না। তাহলে এটাকে টেল বানাতে গেলে এইখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে টানতে হবে, নিশ্চয়ই ওইখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে। তাহলে ইনসিডেন্ট যে ইউনিট লাইটের ডিরেকশন বা ইনসিডেন্ট ভেক্টরটা লাইটের, সেটা কিন্তু পজিটিভ এক্স ওয়াই প্লেনে চলে আসছে, ঠিকঠাক। এবার দেখো এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে এবার মিলছে কিনা দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে আছে আমাদের রিফ্লেক্টেড রেস, যার পজিটিভ আই নেগেটিভ ওয়াই, সো এক্সেলেন্ট, ঠিকঠাক। তাহলে আমাদের ডায়াগ্রাম ইজ ম্যাচিং উইথ দ্য কোশ্চেন, ঠিকঠাক। সো ডায়াগ্রাম ইজ ম্যাচিং উইথ দ্য কোশ্চেন। সো খুব ভালো করে এবার দেখো, খুব ইজি অঙ্ক এবারে। সো এইটা যদি থিটা হয় তাহলে দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, দিস অ্যাঙ্গেল উইল বি অলসো থিটা। তাহলে এইটা যদি আই ভেক্টর হয় এবং সেই আই ভেক্টরটার ভ্যালু কত দেখো, হাফ অফ আই প্লাস অফ √3j। সো এরকম হয়ে গেছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ বা শুনতেও পেয়েছো, হাফ অফ আই প্লাস √3j মানে কি, পজিটিভ এক্স অ্যাক্সিসে তার কম্পোনেন্ট হলো হাফ, তাহলে এইদিকে হলো তার হাফ ভ্যালু, পজিটিভ এক্স অ্যাক্সিসে তার হাফ ভ্যালু কার, ইনসিডেন্ট ভেক্টরটা, আর পজিটিভ ওয়াই অ্যাক্সিসে তার ভ্যালু কত, √3/2, তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে তার ভ্যালু হলো √3/2। এবারে তুমি যদি এইখানটা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করো, বিকজ অফ প্যারালাল শিফটের জন্য এটা যদি হাফ হয় তাহলে এটাও আমাদের হাফ হবে, পজিটিভ এক্স ওয়াইটা এদিকে লেখো, তাহলে এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এক্স এর ভ্যালু হাফ, তাহলে এটা হলো হাফ, এটা হলো ওয়াই এর ভ্যালু, এটা হলো √3/2, বিকজ অফ ওয়াই এর ভ্যালু, বিকজ ওয়াই কম্পোনেন্টের সঙ্গে আছে √3/2। তাহলে যদি √3/2 থেকে থাকে, এটা যদি থিটা হয়, তাহলে তোমরা বার করতে পারো খুব ইজিলি tan থিটা কত আসবে, লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে লম্ব এটা হাফ, আর ভূমি কোনটা, √3/2, তাহলে এটা কেটে গেল, তাহলে tan থিটা সমান 1/√3, থিটা সমান 30। দ্যাট ইজ হাউ ফিজিক্স ক্যান
give you the answer. ঠিক থিটা 30 এসছে। সো আগের বারে ফর্মুলা অ্যাপ্লাই করে 180 মাইনাস 2 থিটা সমান আর ভেক্টর আই ভেক্টর ডট অফ আর আই এই সমস্ত করে অ্যান্সার মিলেছে, বাট ভেক্টর ডায়াগ্রাম ভেক্টর রেজলিউশন তাহলে আমাদেরকে কিন্তু দারুণ ভাবে অ্যান্সার দিতে পারে। ঠিকঠাক মজা আয়া? মজা যদি আয়া তো সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও যে কোনো সোশ্যাল মিডিয়াতে। সো দিস ইজ হাউ ফিজিক্স টাচেস দ্য স্কাই। ঠিক আছে, দিস ইজ হাউ দ্য ফিজিক্স টাচেস দ্য স্কাই। সো ফিজিক্সের প্রতি মজা ডেফিনেটলি আসবে। ঠিক আছে, তাহলে থিটা 30 এসছে। চলো মুভিং টু দ্য নেক্সট। চলো এবার থিওরি নাম্বার 3। থিওরি নাম্বার 3 and 4 আমরা একসাথে শিখবো, বাট এটার উপর কোনো অঙ্ক করবো না, বিকজ তোমরা ট্রিক শিখে গেছো। এবার থিওরি নাম্বার 3 আর 4 আমরা কি দেখাচ্ছি দেখে নাও। থিওরি নাম্বার 3 and 4। সো এটা ধরে নাও আমাদের ইনসিডেন্ট ভেক্টর আই ক্যাপ, এটা ধরে নাও আমাদের রিফ্লেক্টেড ভেক্টর অফ আর ক্যাপ, দিস ইজ হাউ থিটা অ্যাঙ্গেল। আর এটা আমাদের নর্মাল ভেক্টর, তাকে এন ভেক্টর ধরে নাও। নর্মাল ভেক্টর বিকজ এটা আমরা পজিটিভ যে যদি ধরি তাহলে সেটা আমাদের একটু অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে আমরা সেই জন্য এই ভেক্টরটাকে আমরা এন ভেক্টর ধরে নিলাম, অর্থাৎ লম্ব ভেক্টরকে এন ভেক্টর ধরে নিলাম। তাহলে আমরা আগের কেসে যেটা পেয়েছি থিওরি 2 তে আই আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানা থাকলে বা জানতে গেলে সেই আই আর আর এর মধ্যবর্তী আমরা দুটো ভেক্টর যদি দেওয়া থাকে আই আর আর, তাহলে আমরা বার করতে পারি যে কোনো অ্যাঙ্গেল। থিটা বার করতে পারি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে পারি 180 মাইনাস 2 থিটা অ্যাপ্লাই করে নিই, তাই তো? এবার এইটাকে যদি তুমি এক্সটেন্ড করে দাও, সরি এটাকে যদি তুমি এক্সটেন্ড করে দাও, এটাও তো আই ভেক্টরের ডিরেকশন, তাই তো? এবারে থিওরি নাম্বার 3 বলছে যদি আরে থিওরি নাম্বার 3 if r vector and n vector are given, then incident angle theta, then incident angle theta। ঠিক আছে, তাহলে কি করে বার করবো আমরা? দেখো আর আর এন, তাহলে এটাই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্টর অ্যাঙ্গেল এন্ড দে আর ইকুয়াল। তাহলে আর আর এন এর দুটোর কিন্তু টেল এইখান থেকে শুরু হয়েছে, সো দেয়ার ইজ নো নিড টু এক্সট্রা ডায়াগ্রাম, ঠিক? বিকজ দুটোরই টেল এখান থেকে শুরু হয়েছে। তাহলে তুমি যদি আর ভেক্টর ডট অফ এন ভেক্টর করে দাও, তাহলে তুমি খুব সিম্পলি লিখে দিতে পারবে আর ভেক্টরের মড এন ভেক্টরের মড ইনটু কস থিটা, বিকজ এই অ্যাঙ্গেলটাই থিটা এবং ওটাই হচ্ছে আমাদের আর আর এন এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো কস থিটা উইল বি আর ভেক্টর ডট অফ এন ভেক্টর বাই আর এন। ঠিকঠাক? সো থিওরি নাম্বার 3 ইজ কমপ্লিটেড। ঠিকঠাক, এটা হলো থিওরি নাম্বার 3। অর্থাৎ আর ভেক্টর আর এন ভেক্টর যদি দেওয়া থাকে কোনো অঙ্কে, তাহলে থিটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বার করা যাবে বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বার করা যাবে। ঠিকঠাক, মুছে দিলাম। এবার থিওরি নাম্বার 4। থিওরি নাম্বার 4 যদি আমাদের এখানটায় আর না দিয়ে আই দেয়া থাকতো, আই আর এন, তাহলে তিনটে কম্বিনেশন দেখো, আমাদের তিনটে ভেক্টর আই ভেক্টর আর ভেক্টর আর এন ভেক্টর, এই তিনটেই তো ভেক্টর, ইনসিডেন্ট ভেক্টর, রিফ্লেক্টেড ভেক্টর আর নর্মাল ভেক্টর। ঠিকঠাক, তাহলে আমরা ফার্স্ট থিওরিতে এই দুটোর মধ্যে রিলেশন শিখে গেছি। সেকেন্ড থিওরি অর্থাৎ থিওরি 3 তে আমরা সেটা হচ্ছে সরি এটা আর আর এন এর মধ্যে এক্ষুনি শিখেছি। আমরা হচ্ছে ফার্স্ট থিওরিতে শিখেছি যেটা হচ্ছে কে আই আর আর, এই দুটোর মধ্যে শিখে গেছি। এখন এই দুটোর মধ্যে এক্ষুনি শিখলাম, ঠিক আছে? তাহলে বাকি পড়ে থাকে কে? বাকি পড়ে থাকে আমাদের এইটা আর এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ আই আর এন, সেই জন্য আই আর এন লিখেছি। ঠিকঠাক, ফার্স্ট থিওরিতে আমরা আর আই শিখেছি, সেকেন্ড থিওরিতে আর এন শিখলাম, থার্ড থিওরিতে আই এন শিখলাম। ঠিক আছে?
ঠিক, চলো আই এন। এবারে দেখো আই আর এন এইটা যদি আমাকে বার করতে হয় তাহলে তুমি এটাকে পেছন থেকে নিচ থেকে পুরো তুলে দাও ওপরে, ঠিক আছে? তাহলে আই আর এন এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে আই আর এন, সো দিস উইল বি দ্য অ্যাঙ্গেল থিটা প্রাইম। ঠিক, দিস উইল বি দ্য অ্যাঙ্গেল থিটা প্রাইম। খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ থিটা প্রাইমকে মনে হয় লেখা যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস অফ থিটা দিয়ে, বিকজ এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা যেমন এসছিল আর আর আই এর সময়, বিকজ এই আর আর আই এর সময়, এবার যদি আইটা আর এনটার মধ্যে যদি করি অর্থাৎ আই আর এন, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা লাগবে, বিকজ তাদের টেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল চাই, হেডের মধ্যবর্তী অ্যাঙ্গেল চাই। কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরতাম তাহলে আমাদের ভুল চলে আসতো, বিকজ এটার এখানটায় হেড শেষ আর এইখান থেকে এটা টেল শুরু। তাহলে হেড টেল এক জায়গায় হয় না, টেল চাই অথবা হেড চাই। সো দ্যাটস ওয়াই এই জন্য আমরা এটা আইটাকে এই পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এবারে তুমি যদি আই ডট এন করে দাও তাহলে খুব সিম্পল, আই ভেক্টরের মড মানে আই এন এবং কস অফ থিটা প্রাইম। সো কস অফ থিটা প্রাইম মানে কস অফ 180 মাইনাস অফ থিটা, আই ডট অফ এন বাই অফ আই। সো দিস ইজ দ্য থিওরি নাম্বার 4। ঠিক আছে, থিওরি নাম্বার 4 ঠিকঠাক, দিস ইজ দ্য থিওরি নাম্বার 4 ঠিকঠাক। এইগুলোর উপর কোনো অঙ্ক আমরা করছি না, বিকজ অঙ্কগুলো আমরা সেম ওয়েতে করতে পারবো, বিকজ আমরা ফর্মুলা এখন শিখে গেছি। আর কনসেপ্ট অফ ফিজিক্স দিয়ে কী করে করতে হবে সেটাও একটা ট্রিক শিখিয়েছি, এবং নেক্সট দিন তার উপরে অঙ্ক করাবো। ঠিক আছে, চলো এরপরে আমরা একটা অঙ্ক করি, মজাদার অঙ্ক। সো দেখে নাও, ভেরি গুড কোশ্চেন। সো আজকে হচ্ছে কি ভালো ভালো কোশ্চেনের ভান্ডার আছে, ঠিক আছে? তো দেখে না, এটা ইউপি সিপিএমটি অর্থাৎ মেডিকেলে এসেছিল 2015-তে, উত্তরপ্রদেশ। কি বলেছে দেখো, এ কিউবিক্যাল রুম ইজ ফর্মড উইথ 6 প্লেন মিরর্স। তাহলে একটা ঘর 6টা সমতল দর্পণ দ্বারা গঠিত, ঠিক আছে? অ্যান ইনসেক্ট মুভস অ্যালং দ্য ডায়াগোনাল অফ দ্য ফ্লোর। একটা ইনসেক্ট, একটা পতঙ্গ, সে হচ্ছে কিন্তু ফ্লোরে অর্থাৎ মেঝের কর্ণ বরাবর যাচ্ছে। তাহলে মেঝেটা যদি কর্ণ বরাবর যায় তাহলে মেঝেটা কি হবে? মেঝেটা হবে নিশ্চয়ই একটা হচ্ছে কি বর্গাকার, তাই না? বিকজ অফ 6 কিউবিক্যাল রুম বলেছে, মানে মিরর দ্বারা ঘরটা তৈরি, তার মানে ঘরটা হচ্ছে একটা কিউব। সো দ্য ভেলোসিটি অফ ইটস ইমেজেস বিটুইন টু অ্যাডজাসেন্ট ওয়ালস ইজ 20√2 মিটার পার সেকেন্ড। তাহলে ওই যে ইনসেক্টটা মুভ করছে তার ভেলোসিটি, তার ইমেজের ভেলোসিটি বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ওয়াল, অর্থাৎ দুটো হচ্ছে কে সংযুক্ত দেওয়ালে, সেটা হচ্ছে 20√2 মিটার পার সেকেন্ড, 20√2 মিটার পার সেকেন্ড। সো এবার কোশ্চেন কি না, কোশ্চেনটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য ইমেজ ফর্মড বাই দ্য রুফ ইজ কত। সো ভেরি গুড কোশ্চেন অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং অ্যাট দি সেম টাইম ভীষণ ইজি। তোমরা ক্লাস 11-এ যে প্যারালাল শিফটমেন্টের ভেক্টরের যে কনসেপ্ট শিখেছিলে, যেটা তোমরা ইউজ করেছিলে ভেক্টরের সামান্তরিক সূত্রে, কি হতো না, যদি আমাদের দুটো ভেক্টর এরকম থাকতো অ্যাডজাসেন্ট ভেক্টর অর্থাৎ পরস্পর সংযুক্ত, এটা একটা, তাহলে তাদের যে কর্ণ হতো সেই কর্ণটাই কিন্তু আমাদের দিতে হচ্ছে ভেক্টরের, এই দুটো ভেক্টরের লব্ধি সি, তাই তো? এই দুটো ভেক্টরের লব্ধি সি দিত। তাহলে এটা যদি এ আসতো, এটা যদি বি আসতো, তাহলে সি সমান আসতো এ প্লাস অফ বি ভেক্টর। তাহলে দুটো অ্যাডজাসেন্ট ভেক্টর অর্থাৎ দুটো পরস্পর সংযুক্ত ভেক্টর একই বিন্দু থেকে শুরু হয়েছে, তাদের মধ্যবর্তী কর্ণ যেটা, সেটাই তাদের লব্ধি দিত। সেই কনসেপ্টটাই আমরা এখানটা ইউজ করব। দেখে নাও কি করে করছি। তাহলে তোমাদের ফার্স্টে কিউবিক্যাল রুম বলেছে, তাহলে তুমি একটা ঘনকটা এঁকে ফেলো, কিউবিক্যাল রুম, তাহলে ঘনকটা এঁকে ফেলো। টাং করে এঁকে ফেলো, টাং। এবারে দেখো, খুব বাজে হয়েছে তাই না, একটু ভালো করে আঁকি, তাহলে বুঝতে ভালো সুবিধা হবে। सो क्या कर दिया मैंने, गलत कर दिया। सो घनक
ঘনক 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 ঘনক। ঠিক আছে, এইবারে দেখো এইটা হচ্ছে কি আমাদের ফ্লোর, এটা হচ্ছে কি আমাদের ফ্লোর, আশা করি বুঝতে পারছো এটা ফ্লোর, আর এইটা হচ্ছে কি আমাদের রুফ, এইটা হচ্ছে আমাদের রুফ, এটা হচ্ছে আমাদের রুফ। তাহলে এইটা যদি ঘন, এটা যদি আমাদের মেঝে হয়, ফ্লোর হয়, এবার দা ইনসেক্ট মুভস অ্যালং দ্য ডায়াগোনাল অফ দ্য ফ্লোর, তাহলে ইনসেক্ট যাচ্ছে এই ফ্লোরের এইখান থেকে, ইনসেক্ট এই বরাবর যাচ্ছে, ঠিক এই কর্ণ বরাবর যাচ্ছে। তাহলে এইগুলো হালকা, আচ্ছা তোমাদেরকে আরো সুবিধা করে দিচ্ছে, হ্যাঁ খাও, এই বরাবর যাচ্ছে। এইবারে দেখো এইটা যদি এই বরাবর যায় তাহলে তার ইমেজের ভেলোসিটি যেটা 20√2 সেটা তার অ্যাডজাসেন্ট ওয়াল। তাহলে অ্যাডজাসেন্ট ওয়াল কোনটা কোনটা? দিস অ্যাডজাসেন্ট ওয়াল এন্ড দিস অ্যাডজাসেন্ট ওয়াল। তাহলে এইটা হলো 20√2, এটাও আমাদের 20√2, তাহলে এটা আমাদের 20√2, এটা আমাদের 20√2। তাহলে এই যে অ্যাকচুয়াল ইনসেক্টের মুভমেন্টটা সেটা কত আসবে? সেটা তার লব্ধি আসবে, দ্যাট ইজ অল। তাহলে ডায়াগোনাল, সো দ্য ভেলোসিটি অফ ইনসেক্ট along the diagonal is কত হবে? 20√2 এর হোল স্কোয়ার প্লাস অফ 20√2 এর হোল স্কোয়ার এর পুরোটা রুট আসবে, বিকজ সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হয়। থিটা কত? এখানে থিটা হলো অ্যাঙ্গেলটা হলো 90, সো cos 90 0, তাহলে সি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 800, এটা 800, দ্যাট ইজ অফ 1600। তাহলে 1600 যদি হয় তাহলে এটা আমাদের আসছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা খুব ভালো করে ভাবো, ইনসেক্টটা মুভ করছে এইখানটা 40 মিটার পার সেকেন্ড বেগে অ্যালং দ্য ফ্লোরের ডায়াগোনাল। আমাদের কি জানতে চেয়েছি? দ্য ভেলোসিটি অফ দ্য ইমেজ ফর্মড বাই দ্য রুফ। এবার ইনসেক্ট যদি এইভাবে মুভ করে তাহলে রুফটাও তো একটা আয়না, রুফটাও একটা আয়না, তাই রুফেও যে ইমেজটা হবে সেটা নিশ্চয়ই এর ভেলোসিটির সঙ্গে সমান হবে, বিকজ এটা হচ্ছে আমাদের সবই সমতল দর্পণ। তাহলে রুফেও যদি কেউ দেখে তাহলে তার সে দেখবে যে রুফ বরাবরও ইনসেক্টটা মুভ করছে এবং তার ভেলোসিটি হবে তার ডায়াগোনাল বরাবর, তার ভ্যালুটাও হবে 40 মিটার পার সেকেন্ড, বিকজ ফ্লোরের ডায়াগোনাল বরাবর তার ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। সো রুফের যে ডায়াগোনাল আছে, কর্ণ আছে, সেখানেও তার ভেলোসিটি হবে 40 মিটার পার সেকেন্ড, বিকজ ইমেজ ভেলোসিটি আর অবজেক্ট ভেলোসিটি সমান হয়, বিকজ ইমেজ ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স সমান হয় কার? সমতল দর্পণের ক্ষেত্রে। সো দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন। যদি মজা এসে থাকে, যদি মজা পেয়ে থাকো তাহলে শেয়ার করো, লাইক করো, থামস আপ করে দাও, অর্থাৎ লাইক করো, ঠিকঠাক। তো 40 মিটার পার সেকেন্ড, আমি আমার মতো যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করছি, সুতরাং তোমাদের যেটা কাজ হবে ভালো করে ভিডিওগুলো দেখা এবং বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করা। সো যদি বুঝতে না পেরে থাকো আবার একটা রিব্যাক করে দেখে নিও, ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে এবং ডেফিনেটলি এটা একটা ভেরি ভেরি গুড কোশ্চেন ছিল, ঠিকঠাক। আজকের সেশন এই পর্যন্তই শেষ। আজকের আমরা যেটা শিখেছি, যেটা 3টে কি 4টে থিওরি শিখেছি আর মাত্র 3টে এমসিকিউ করেছি, বা 3টে এমসিকিউ হেভি কনসেপচুয়াল ছিল আই থিঙ্ক আমার মতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করে দিও, প্লিজ শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ডে 2তে টার্গেট নিট ক্র্যাকার নিয়ে।